আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। শুরুতেই জানাবো শিরোনাম। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালের 7 দিনের রিমান্ড, প্রাথমিকভাবে সম্পৃক্ততার কথা স্বীকার। পীরগঞ্জে তাণ্ডবের মূল 2 উস্কানিদাতা গ্রেপ্তার। গ্রেফতারকৃত সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে স্থানীয় জনগণকে উত্তেজিত করে তোলে। বিচার ও নিরাপত্তার দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থান কর্মসূচি। আজও আওয়ামী লীগ, বিএনপি পরস্পর দোষারোপ। সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। বিএনপির এই অতি প্রতিক্রিয়া বা আগ বাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা। কক্সবাজারে মহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয় 19 জন। বালুখালী ক্যাম্পে মসজিদে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি 6 রোহিঙ্গার। বাস কন্ডাক্টর থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া শাহিরুলকে অস্ত্রসহ গ্রেপ্তার। মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে করত প্রতারণা। রূপপুরের বিদ্যুৎ সঞ্চালনের শুরুতে কিছুটা সমস্যা হতে পারে, ইঙ্গিত প্রতিমন্ত্রীর। মাস 2 চূড়ান্ত হবে নেপাল থেকে জলবিদ্যুৎ আনার প্রক্রিয়া। কাল 3 বারের ফাইনালিস্ট শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মহারণ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সিনেমার সেটে গুলির ঘটনায় তোলপাড় হলিউডে। নিরাপত্তা নিশ্চিত করেই দেওয়া হয় অস্ত্র, দাবি অভিনেতার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কুমিল্লার মণ্ডপ কাণ্ডে অভিযুক্ত ইকবাল সহ 4 জনকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি 3 জনকেও সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকারও করেছে তারা। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল দাবি করেছে সরকারি হামলার ইন্ধনদাতা। আর প্রশাসনের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি। পুলিশ লাইন্সে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লার আদালতে নেওয়া হয় আলোচিত ইকবাল হোসেনকে। আদালতে আনা হয় সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত মসজিদে বসে থাকা হাফেজ হুমায়ুন, মাজারের খেদমতকারী ফয়সাল এবং 999-এ ফোন দেয়া ইকরামকেও। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলে বিচারিক কার্যক্রম। 10 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ, তা 7 দিন করে মঞ্জুর করেন বিচারক। প্রাথমিকভাবে 4 জনই ঘটনার সাথে সম্পৃক্ততার দায় স্বীকার করেছে বলেও জানায় পুলিশ। তারা প্রাথমিকভাবে তো আমাদের কাছে স্বীকার করেছে, ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে, এর পিছনে কারা জড়িত। আমরা 10 দিনের চেয়েছিলাম, বিজ্ঞ আদালত আমাদের 7 দিনের মঞ্জুর করেছে। ঘটনার 10 দিন পর কুমিল্লা যায় বিএনপির প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে নগরীর চাঁদ মণিকালী মন্দির পরিদর্শন করেন তারা। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় নেতৃবৃন্দ। সরকারি ইন্ধন, সরকারি পৃষ্ঠপোষকতা যদি না থাকে, এই ধরনের ঘটনা 7 দিনব্যাপী পরপর ঘটে। ক্ষতিগ্রস্ত মণ্ডপ মন্দির পরিদর্শন করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। হামলার ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। 50টা জায়গায় আক্রমণের শিকার হলো কেন? প্রশাসন আটকাতে পারল না কেন? এই কেনর উত্তরটা তদন্ত করে দেখা উচিত। 13 অক্টোবর শহরের নানুয়া দিঘির একটি পূজা মণ্ডপে কোরআন রেখে আসার ঘটনা ঘটে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে ঘটে অপ্রীতিকর ঘটনা। খালেদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা। 2 বন্ধুর ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে পড়েছে রংপুরের জেলে পল্লী। একজনের ফেসবুক পোস্টে আরেকজনের কমেন্টকে কেন্দ্র করে পরবর্তীতে স্থানীয় কয়েক ব্যক্তি পরিকল্পিতভাবে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়, চালায় সহিংসতা। দুর্বৃত্তদের গ্রেপ্তারের কথা জানিয়ে র্যাবের দাবি, এদের একজন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন, অপরজন কলেজ ছাত্র। মসজিদের মাইকে প্রচার চালিয়ে এই দুজনই জেলে পল্লীতে সহিংসতায় উস্কানি দিয়েছে।
কিছু বুঝে ওঠার আগেই পুড়ে গেছে বসতঘর, নিঃস্ব হয়ে গেছে বেশ কয়েকটি পরিবার। প্রথমে হামলা, তারপর অগ্নিসংযোগ। প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলা নারকীয় তাণ্ডবে কোনো সহযোগিতাই মেলেনি পীরগঞ্জের জেলেপল্লীর মানুষগুলোর। ঘটনার 5 দিন পর রাজধানীর লাগোয়া গাজীপুরের টঙ্গী থেকে আটক করা হয় সৈকত মণ্ডল ও রবিউল ইসলাম নামের 2 জনকে। র্যাবের দাবি, ওই ঘটনার অন্যতম হোতা এই 2 জন। গ্রেফতারকৃত সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে স্থানীয় জনগণকে উত্তেজিত করে তোলে। এছাড়া সে উক্ত হামলা ও অগ্নিসংযোগে অংশগ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করে। তার নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলায় সরাসরি অংশ নেয়। সে গ্রেফতারকৃত রবিউলকে নির্দেশনা দেয় মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করার জন্য। প্রশ্ন ওঠে, এর পেছনে কোনো ইন্ধন দাতা আছে কিনা? এই 2 জনের রাজনৈতিক পরিচয় বা কি? সৈকত তাকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত সে বলেছে, যেহেতু সে বলেছে যে একটি কলেজে সে অধ্যয়নরত, এবং সে আমাদেরকে আরও বলেছে যে সে যে ফেসবুক পেজটি সে মেনটেন করে ফেসবুকের, এখানে প্রায় 3000-এর অধিক তার বিভিন্ন ফলোয়ার রয়েছে। তো সরাসরি তার কোনো রাজনৈতিক দলে কোনো পথ বা এই জাতীয় কোনো কিছু তার মধ্যে আমরা পাইনি। মূলত পরিতোষ নামের একটি ফেসবুক আইডি থেকে দেয়া একটি কমেন্ট থেকে এই সহিংসতার সূত্রপাত বলে জানান কর্মকর্তারা। কিভাবে ছড়ালো বা কেনই করা হলো এই কমেন্ট, তারও ব্যাখ্যা দেন এই কর্মকর্তা। গ্রেফতারকৃত পরিতোষ এবং উজ্জ্বল তাদের নিজস্ব প্রাথমিক দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু ঘটনার সূত্রপাত হয়। যে পরিতোষকে উজ্জ্বল একটি অবমাননাকর একটি তথ্য দেয় বা ছবি দেয়, পোস্ট করে। পরে পরিতোষ যেটা উজ্জ্বলকে আবার একটি ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেয়, সেটা উজ্জ্বল ছড়িয়ে দেয়। এখানে গ্রেপ্তারকৃত উজ্জ্বল সৈকত মণ্ডলের ফেসবুক ফ্রেন্ড এবং পরিচিত। গেল 17 অক্টোবর রাতে রংপুরের পীরগঞ্জে ফেসবুকের একটি পোস্টের নিচে করা একটি কমেন্টকে কেন্দ্র করে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা, আগুন দেওয়ার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে গণ অনশন পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। হয়েছে বিক্ষোভ সমাবেশ। এসব কর্মসূচি থেকে প্রকৃত অপরাধীদের শাস্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। চট্টগ্রামের আন্দরকিল্লায় সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন। পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন ও আইন প্রণয়নের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিতের দাবি জানান। সহিংসতার তদন্ত মাননীয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে আমরা জোর দাবি জানাচ্ছি। রাজধানীতেও মন্দিরে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গণ অনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ঐক্য পরিষদ। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হিন্দুদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে। বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণার দাবিও জানান তারা। আপনারা যদি মনে করে থাকেন এই সাম্প্রদায়িক হামলা হিন্দুদের উপর হামলা, আমি মনে করি আপনারা আহম্মক। এই হামলা বাঙালি জাতির উপর হামলা, এই হামলা বাংলাদেশের স্বাধীন পতাকার উপর হামলা। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের প্রত্যেকটি পরিবার এই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। সরকারের যে সংবিধান আছে, সরকার নিজেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে একের পর এক নির্যাতন চালানোর জন্য নিরাপত্তা বাহিনীকে উৎসাহিত করছে। একই কর্মসূচি পালিত হয়েছে নওগাঁ, রাজশাহী, রাজবাড়ী, লক্ষ্মীপুর সহ সারা দেশে। এসব সমাবেশ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়। সুষ্ঠু বিচার না পেলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া ও আগ বাড়িয়ে কথা বলাকে নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক ইস্যুতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যদিকে আইনমন্ত্রী বলেছেন, কুমিল্লার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে।
সিসিটিভির ফুটেজ দেখে কুমিল্লার ঘটনায় অন্যতম অভিযুক্ত ইকবালকে গ্রেফতারের পর আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন অঙ্গনে। মন্তব্য আসে বিএনপির পক্ষ থেকেও। এই সমস্যা আপনারা তৈরি করছেন, শুধু মানুষের দৃষ্টিটা, মানুষের আপনার যে মনোযোগ, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। পূজা মণ্ডপে মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিতর্কিত করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। অবস্থা দৃষ্টি জনমনে প্রশ্ন সন্দেহ দেখা দিয়েছে বিএনপির এই অতি প্রতিক্রিয়া বা আগ বাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা। অন্যদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন, কুমিল্লার ঘটনায় মামলার বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে করা হবে। যখন পুলিশ প্রতিবেদন পাওয়া যাবে তখন এটাকে আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ট্রায়াল করা হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে আপনি যে বললেন যে ভিডিও করা, ধারণ করা যেই এভিডেন্স, সেটা গ্রহণ করার একটা ধারা আছে, তো সেই ধারায় কোনো অসুবিধা হবে। ধামরাই মুক্তিবাহিনীর যুদ্ধকালীন কমান্ডার বেনজির আহমেদের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও কলেজে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাম্প্রতিক কয়েকটি নাশকতার ঘটনার জড়িতদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি। আইন অনুযায়ী যারা আমাদের চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে, যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদযন্ত্রটা একটু কম্পন ধরে, সেইটার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে। তাই এসব ব্যর্থতা মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ইস্যুতে ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতার লোভে সরকার অন্ধ হয়ে দেশ জুড়ে অরাজকতা চালাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে জাতীয় প্রেসক্লাবের সামনের মানববন্ধন পরিণত হয় ছোটখাটো জনসভায়। সাম্প্রদায়িক সম্প্রীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতারা। মির্জা ফখরুলের অভিযোগ, সরকারি মদদে নষ্ট করা হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি। সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। একটা মাত্র কারণ, যে সাম্প্রদায়িক সৃষ্টি করে জনগণের দৃষ্টি, মানুষের এই যে নিত্য সমস্যাগুলো আছে সেগুলোকে ভিন্ন খাতে পরিণত করা। মির্জা ফখরুলের দাবি, নিত্যপণ্যের বেশি দামে মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তাই সব ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব। পদত্যাগ করুন অবিলম্বে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের দায়িত্ব দিন, যা একে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এরপর প্রয়াত রাজনীতিক অলি আহাদের নবম মৃত্যুবার্ষিকীর আলোচনায় যোগ দেন ফখরুল। বলেন, ভয়াবহ দানবের কবলে বাংলাদেশ। পরিস্থিতি উত্তরণে ডান বাম সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে চান তিনি। আমরা আমাদের ছোটখাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে। আসুন না আমরা একসাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যূনতম যে 1971 সালের যুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্যে, যেটা আমরা অর্জন করেছিলাম, আমরা একখানে একটা লড়াই করি, সংগ্রাম করি। বক্তারা বলেন, সংকটময় এই সময়ে অলি আহাদের মতো রাজনীতিকের ভীষণ দরকার। আমি একজন নতুন প্রজন্মের সন্তান হিসেবে, আমি অলি আহাদের সন্তান হিসেবে ইতিহাসে তার সঠিক যে জায়গা, সেই জায়গাতে তাকে যেন রাখা হয়, সেই দাবি জানাচ্ছি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। স্টেট অফ দি আর্ট ডিজাইন, আপনার স্বপ্নের ফ্রিজ, ওয়ালটন। বিএনপি ক্ষমতায় থাকাকালে উপজেলা ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, এখন উপজেলা ব্যবস্থা চালু থাকলেও তা কার্যকর হচ্ছে না। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আবারও এই ব্যবস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন দলটির নেতারা। হুসাইন মোহাম্মদ এরশাদ প্রবর্তিত উপজেলা ব্যবস্থা নিয়ে জাতীয় পার্টির এই আলোচনা অনুষ্ঠান। 4 বছর ক্ষমতা ছিল, 31টি বছর যাবৎ জাতীয় পার্টি বিরোধী দলে। সেখানে নেতারা তুলে ধরেন স্থানীয় উন্নয়নে উপজেলা ব্যবস্থার গুরুত্বের কথা। আমাদের নেতা যেভাবে এই অসাম্প্রদায়িক চেতনায়
তবে এরশাদের দেখানো পথে উপজেলা ব্যবস্থা এখন চলছে না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির শীর্ষ নেতা। উপজেলা পদ্ধতিকে আমরা এখন বিকৃত উপজেলা পদ্ধতি এখন বর্তমানে চালু আছে। বিকৃত বলছে এই জন্য যে যেটাতে ছিল যে জনগণের সরকার, সেখানে যে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন তার অধীনে থাকবে সমস্ত সরকারি প্রশাসন, কিন্তু সেখানে প্রশাসনের কর্মকর্তাদের বসিয়ে দিয়ে তার অধীনে এই যে উপজেলার নির্বাচিত প্রতিনিধিকে বসানো হচ্ছে, এটা জনগণের কল্যাণে কাজ করছে না। এজন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে দায়ী করেন সংসদের বিরোধী দলীয় নেতারা। উপজেলা ব্যবস্থাকে ধ্বংস করে স্থানীয় সরকারে নির্বাচিত হওয়া লজ্জাকর বলে মনে করেন দলটির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। বিএনপি সরকার তছনছ করে দিল উপজেলা, কিন্তু এখন আমরা কি দেখতে পাই, এই উপজেলা এই বিএনপি সরকারের লোকজনরা উপজেলায় আপনার ইলেকশন করে তারা চেয়ারম্যানের পোস্টে আসে। লজ্জাজনক কথা, এটা অতিরিক্ত লজ্জাজনক কথা। বলেন জনগণের ভোটে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এরশাদ প্রবর্তিত উপজেলা ব্যবস্থা শতভাগ কার্যকর করা হবে। রাষ্ট্র ধর্ম ইসলামের জন্য হয়নি, এটা হয়েছে কিছু কুচক্রী যারা এটা চেষ্টা করেছে। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। মসজিদে আশ্রয় নিয়েও বাঁচতে পারেননি কক্সবাজারের বালুখালী ক্যাম্পের 6 রোহিঙ্গা। দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় সেখানে নিহত হন তারা। এই ঘটনার একদিন পরও মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য 8 জনকে আটক করা হয়েছে। এদিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনেরও দাবি করা হয়েছে। ধীরে ধীরে কমিউনিটিতে জনপ্রিয় হয়ে ওঠা এবং প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয় মহিবুল্লাহকে হত্যার কারণ জানিয়েছে এপিবিএন। কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসার পরিবেশ অনেকটাই থমথমে। দুর্বৃত্তদের গুলিতে ছাত্র শিক্ষক সহ 6 জনকে নৃশংসভাবে হত্যার পর থেকে সবার মধ্যে ভর করেছে অজানা আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোররাতে হামলা শুরুর পর পাশের মসজিদে আশ্রয় নিয়েও বাঁচতে পারেননি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। তারা গুলি মারা শুরু হয়েছে ক্ষমতা আয়ারে সরকার আয়ারে চলতো হেবার গুরতো এ ধরনের বারবার হামলা করে দিয়ে হামলাকারী সন্ত্রাসীরা সংখ্যায় ছিল 2 থেকে 300-র মতো। 3 দিক থেকে ঘেরাও করে দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 8 জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ইতিমধ্যে আমাদের অভিযান চলছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এটার সাথে যারা যারা জড়িত ছিল সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। এদিকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হক সহ 4 জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন। কর্মকর্তারা জানান, কিলিং স্কোয়াডে ছিল 19 জন, এর মধ্যে 5 জন অস্ত্রধারী। তারা মাত্র 2 মিনিটে মিশন শেষ করে। মূলত হঠাৎ উত্থানের কারণে মহিবুল্লাহ টার্গেট হয়েছিলেন বলছে এপিবিএন। মাস্টার মহিবুল্লাহ রোহিঙ্গাদের ভিতর একজন বড় নেতা হয়ে উনি উঠেছিলেন। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ার তিনি অন্যান্য লোকজনের চক্ষু শুরু হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করেন। তাদের মিটিংয়ে বলা হয় যে তাকে এখন থামাতে হবে। শোয়েব রহমান, যমুনা নিউজ। সুপারস্টার গ্যাং সুইচ, আভিজাত্যের প্রতীক। বাসের কন্ডাক্টর থেকে শত কোটি টাকার মালিক। আশ্চর্যজনক হলেও প্রতারক শাহিরুলের ছিল না কোনো আলাদিনের প্রদীপ। মানুষকে সিকিউরিটি গার্ড এবং ভুয়া মানবাধিকার সংস্থায় চাকরি দেবার কথা বলে হাতিয়ে নিত কোটি কোটি টাকা। তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র ও গুলি। বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক এসব তথ্য জানান। র্যাবের হাতে গ্রেফতার শাহিরুল ছিলেন বাসের কন্ডাক্টর। বাসের চাকরি ছেড়ে সিকিউরিটি গার্ড সার্ভিসের প্রতিষ্ঠান খুলে শুরু হয় তার প্রতারণার নতুন জীবন। আর প্রতারণাকে আড়াল করতে শাহিরুল ভুয়া মানবাধিকার সংস্থা বানিয়ে নিজেই চেয়ারম্যান বনে যান। চাকরি দেওয়ার কথা বলে নিরীহ মানুষদের সাথে প্রতারণা করাই ছিল যার মূল পেশা। 1 বছর কাজ করেছি,
কাজ করার পরে কোনো বেতন দেয় না, বেতন আনতে গেলে এরকম ভয়টা দেখায়। প্রথমে 2 লাখ টাকা দেই, 2 লাখ টাকা দেওয়ার পরে আমাকে নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তরে। আমি 1 বছর চাকরি করি। আমার 19 লক্ষ টাকা নিছে। অনেকবার গেছি, গেলেই ভয়ভীতি দেখায়, আমার সাথে যোগাযোগ করে না, আর গেলে পরে পিস্তল দেখায়। শনিবার মিডিয়া সেন্টারে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা ও অফিস থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। স্মল আর্মস একাধিক থাকার তো প্রশ্ন ওঠে না। 3টা বিদেশি পিস্তল একজনের নামে লাইসেন্স থাকবে, প্রশ্ন ওঠে না, যদিও সে কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এর বাইরে ইয়ার গান এবং ইয়ার রাইফেল, শর্ট গান এগুলো রয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে এত বিপুল পরিমাণ গুলি থাকার কথা না। প্রতারক শাহিরুলের বিরুদ্ধে অস্ত্র আইন সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পায়রার মতো রূপপুরের বিদ্যুৎ সঞ্চালনেও শুরুতে কিছুটা সমস্যা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, করোনার কারণে সঞ্চালন লাইনের কাজ কিছুটা পেছালেও তা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আর 2-1 মাসের মধ্যেই নেপাল থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ আনার প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে 660 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট পুরোপুরি প্রস্তুত হলেও সঞ্চালন লাইনের জটিলতায় সবসময় বন্ধ থাকছে একটি। তার মানে কাজে আসছে না অর্ধেক বিদ্যুৎ। এরকম বাস্তবতায় এগিয়ে চলেছে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ। সব ঠিক থাকলে 2023 সালে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আসবে রূপপুরের প্রথম ইউনিট থেকে। প্রশ্ন হলো, পায়রার মতো রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনেও সংকট হবে কিনা। আগামী বছরের মধ্যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো তৈরি করে ফেলা, বিশেষ করে পায়রারটা। রূপপুরটাও আমার খুব সমস্যা হবে। আমরা কাজের অগ্রগতি যা আছে, কিছুটা সমস্যা হয়েছে। আমি আগেও বললাম যে কোভিডের কারণে কিছুটা সমস্যা হয়েছে। 2টা বছর তো অনেক বড় সময়, এই কারণে কিছুটা আমরা পিছিয়ে গেছি সেই জায়গায়। চলতি বছর কয়লা নির্ভর প্রস্তাবিত 10টি বিদ্যুৎ কেন্দ্র বাতিল করেছে সরকার। এতে $12 বিলিয়ন বিনিয়োগ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে বিদ্যুৎ বিভাগ বলছে, এখন অগ্রাধিকার পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো। কয়েক বছর ধরেই নেপালে বিনিয়োগ করে জলবিদ্যুৎ আনার চেষ্টা করছে বাংলাদেশ। এ নিয়ে ভারতের অনাপত্তিও মিলেছে, শিগগিরই চুক্তি সইয়ের আশা। আমাদের পিজিসিবির কয়েকটা বিষয় আছে, সেটা সেরে ফেললেই আমরা আশা করতেছি আগামী 1-2 মাসের মধ্যে নেপালের সাথে সই করব। এটা তো ইন্ডিয়ার উপর দিয়ে আসবে, জিএমআর এর মাধ্যমে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আসতেছি নেপাল থেকে। আমরা অ্যাকচুয়ালি বিদ্যুৎ কিনছি জিএমআর এর কাছ থেকে, নেপালের 700 মেগাওয়াটের মতো। এর আগে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবির পরামর্শক হিসেবে ভারতীয় বিশেষজ্ঞরা সঞ্চালন নিয়ে করণীয় তুলে ধরেন এই অনুষ্ঠানে। পাওয়ার গ্রিড ইন্ডিয়ার প্রস্তাবে বিতরণকারী সংস্থাগুলো তাদের বাস্তবতা উঠে না আসায় সমালোচনা করেন। নিরাপদ, মানসম্পন্ন ও আধুনিক বিতরণ ও সঞ্চালন ব্যবস্থাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন এমপি শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের শীর্ষ ব্যবসায়ী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল। শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর অনাকাঙ্ক্ষিত হামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। স্পিকার বলেন, সরকার হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে 18টি বাড়ি পুনর্নির্মাণ করা হয়েছে। এ সময় তারা পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের জন্য সর্বমোট 50 লাখ টাকার চেক হস্তান্তর করেন স্পিকারের কাছে। এ সময় নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। খুব শিগগিরই রপ্তানি খাতে গার্মেন্টস শিল্পকে পেছনে ফেলবে ইলেকট্রনিক্স শিল্প, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার গাজীপুরের ওয়ালটন ইলেকট্রনিক্সের কারখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। এ সময় কেক কেটে 1 লাখ ওয়ালটন ফ্রিজ রপ্তানির মাইলফলক অর্জন উদযাপন করা হয়। পরে অতিথিরা কারখানার উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সারোয়ার ও গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ শফিক।
টি-20 বিশ্বকাপের খবর। সুপার 12-এর প্রথম দিনই দেখা মিলল লো স্কোরিং ম্যাচের। উইন্ডিজের দেয়া 56 রানের টার্গেটে 70 বল আর 6 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। ক্রিস গেইলের 13 রান ছাড়া অন্য কেউ পৌঁছতে পারেনি 2 অঙ্কের ঘরে। 55 রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। ইংল্যান্ডের 2 স্পিনার আদিল রশিদ 4 আর 2 উইকেট নেন মঈন আলী। জবাবে ব্যাট করতে নেমে বেগ পোহাতে হয় ইংলিশ ব্যাটসম্যানদের। 21 রানে জেসন রয়, 30 রানে জনি ব্যারেস্টো, 36 রানে মঈন আলী আর 39 রানে সাজঘরে ফেরেন লিয়াম লিভিংস্টন। জস বাটলারের অপরাজিত 24 রানে জয় তুলে নেয় ইংলিশরা। এর আগে সুপার 12-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা 9 উইকেটে গড়া 118 রান 2 বল হাতে রেখে পার হয় অ্যারন ফিন্সের দল। আবুধাবিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি 2 ওপেনার টেম্বা বাবুমা ও কুইন্টন ডি কক। ইনিংসের দ্বিতীয় ওভারে বাবুমাকে ফেরান ম্যাক্সওয়েল আর ভেন্টার ডোসেন আর হ্যাজেলউড ফেরেন হ্যাজেলউডের শিকার হয়ে। পরে মার্কারামে 40 ছাড়া বলার মতো কেউ স্কোর করতে না পারলে 9 উইকেটে 118 রান করে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে শুরুতে অধিনায়ক অ্যারন ফিন্সের উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত স্টিভেন স্মিথের 35, মার্কাস স্টোইনেসের অপরাজিত 24 রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মূল মঞ্চে কাল লড়াই শুরু বাংলাদেশের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দিনের বেলা স্পিনাররা শারজায় ভালো করে, আর তাই লড়াই হবে শিয়ানে শিয়ানে। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। শাহিন আলমের তোলা ছবিতে তাহমিদ অমিতের রিপোর্ট। 24 ঘন্টা আগে এই মাঠে ক্রিকেটের রূপকথা লিখেছিল নাবি মিয়া। সেখানেই কিনা এবার নতুন ইতিহাস লেখার মিশন বাংলাদেশের। 2007-এর পর প্রথমবার বিশ্বকাপের মূল মঞ্চে প্রতিপক্ষকে হারানোর সুযোগ। শারজার বুকে সবুজ গালিচায় সেই কৌশলে অবশ্য লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের দু দলেরই শক্তি স্পিন। দুপুরে খেলা হয়, থাকবে না শিশিরের প্রভাব। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। বাংলাদেশও আমাদের মতো কোয়ালিফাই রাউন্ড খেলে এখানে এসেছে, যে কোনো কিছুই হতে পারে। আমরা এখনো শতভাগ দিতে পারিনি। উন্নতির অনেক সুযোগ আছে। বাইরে কি হচ্ছে, কে কি সমালোচনা করছে, সেদিকে ফোকাস দিলে আসল কাজ হবে না। আমরা জানি আমাদের কি কাজ। লিটনের ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও নাইম আর লিটন জুটিতেই আস্থা দলের। সোহানের কাঁধে ডোমিঙ্গোর এই হাতেই বলে দেয় বিশ্বাসটা এখনও আছে এই উইকেট কিপারের উপর। কিন্তু প্রতিপক্ষে হাসারাঙ্গার মতো যখন স্পিনার, তখন কি বিপ্লবের কথা মনে পড়ছে কোচের? কিংবা শারজার ছোট বাউন্ডারিতে কোনো হার্ড হিটারের অভাব কি বোধ করছেন কোচ? বিপ্লব নেই, কোনো কথা বলতে চায় না এ নিয়ে। তবে শুরুতে বিপ্লবের সাথে কাজ হয়েছে, আর পাওয়ার হিটার নেই, সেই বাস্তবতা মেনেই খেলতে হবে আমাদের। প্রথম রাউন্ডে গেল রবটা শেষ 2 ম্যাচেই থামিয়ে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। যে চাপের পরীক্ষা হয়েছে প্রথমেই, সেটা এই মাঠে লঙ্কানদের খেলার সুবিধার থেকে বড় পুঁজি হবে টিম টাইগার্সের। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের কথা মনে পড়লেই এসে যায় নিধাস ট্রফির সেই ম্যাচের কথা, যেখানে দেশের জন্য সবটুকু দিয়ে উজাড় করে খেলে ইতিহাস গড়েছিলেন মুশফিকরা। এবারও ঠিক তাই, সব ভুলে মুশফিকদের খেলতে হবে এক হয়ে লাল সবুজের জন্য। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, শারজা ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে উপমহাদেশের 2 পরাশক্তি ভারত পাকিস্তান। দুবাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, যেখানে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও নিজেদেরকে পরিষ্কার ফেভারিট ভাবছেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভূ রাজনৈতিক বিবাদের কারণে ভারত পাকিস্তান ম্যাচ এখন সোনার হরিণ। আইসিসি কিংবা এসিসির আসর ছাড়া দেখাই মেলে না তাদের। বিশ্বকাপের আগে 2 দফা দলে বদল আনে পাকিস্তান। ম্যাচের 24 ঘন্টা আগে 12 সদস্যের ঘোষিত দলে জায়গা পেয়েছেন শোয়েব মালিক। আর স্নায়ু চাপের ম্যাচে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ বিরাটের। প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের কোনো লড়াই চলেছে কখনো বনেদি টেস্ট না খেলা কোনো দলের ভূমিতে, অথচ সেই দেশটির স্টেডিয়াম শারজা। বিশ্ব ক্রিকেটে পরিচয় প্রায় 4 দশকের। ভারত পাকিস্তান লড়াইয়ের এককালের তীর্থভূমি। এখানেই সুপার 12-এ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। শারজা থেকে তাহমিদ অমিতের রিপোর্ট। শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন। শারজা নামটার সঙ্গে ক্রিকেট প্রেমীদের এক রোমাঞ্চের, এক নস্টালজিয়া জড়িত। এই স্টেডিয়ামের ক্রিকেট ইতিহাস অনেক পুরনো।
যদিও 90 দশকে সে জৌলস হারাতে বসেছে এই শারজা, তবু ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম শারজা স্টেডিয়াম। 4 ছক্কার উৎসব এবার আরব সাগরের পারে। কোভিডের ধাক্কায় সাপে বর হয়ে ক্রিকেটের বৈশ্বিক আসর আশ্রয় নিয়েছে আরব আমিরাত নামক এক মরু রাজ্যের বুকে। প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের কোনো লড়াই হতে চলেছে কখনো বনেদি টেস্ট না খেলা কোনো দলের ভূমিতে। 80 দশকে গোড়ার দিকে নির্মাণ, বর্তমানে 27,000 দর্শকের ধারণ ক্ষমতা। টেস্ট খেলুড়ে দেশ না হয়েও আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ম্যাচ আয়োজন হওয়া স্টেডিয়াম শারজা। ম্যাচ সংখ্যা 240, দ্বিতীয় স্থানে থাকা সিডনি থেকে যা 81 বেশি। 3 ফরম্যাটে শারজা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে 263টি। বিশ্বের আর মাত্র 2টি স্টেডিয়ামে এর থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। দুটোই তাসমান সাগর পারের অস্ট্রেলিয়ায়, একটা এসসিজি, অন্যটা এমসিজি। শারজার সাথে জড়িয়ে আছে ক্রিকেটের নানা রোমাঞ্চের ইতিহাস। 1986 সালে এখানে শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে ভারতের সাথে ঐতিহাসিক জয় এনে দেন বড় মিয়া জাভেদ মিয়াঁদাদ। 1998 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 2 সেঞ্চুরি করেছিলেন সচিন টেন্ডুলকার, যার একটা আবার মরুভূমির ঝড় নামে পরিচিত। সেই মরুভূমিতে এবার টি-20 উৎসব হবে। সুপার 12-এর 9টি ম্যাচ অপেক্ষা, তাই তো নতুন সব রেকর্ড আর ক্রিকেট উৎসবের। তাহমিদ, যমুনা স্পোর্টস, শারজা, সংযুক্ত আরব আমিরাত। শুরু হয়েছে 4 দিনব্যাপী হুরাইন ফেব্রিক্স এক্সপো। দ্বিতীয়বারের এই আয়োজন উদ্বোধন করেছেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম, যা চলবে 26 অক্টোবর পর্যন্ত। এই এক্সিবিশন চলছে যমুনা ফিউচার পার্কের লেভেল 7-এ হুরাইন ফেব্রিক্স লাইব্রেরিতে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা প্রদর্শনী দেখার সুযোগ পাবেন। চারদিকে নানা রকমের ফেব্রিক্স। দেশি বিদেশি বায়ার মার্চেন্ডাইজাররা এই এক্সিবিশনে এসে পছন্দ মতো ফেব্রিক্স বাছাই করতে পারবেন। শনিবার সকাল 11টায় ফিতা কেটে হুরাইন ফেব্রিক্স এক্সপো 2021-এর উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন হাইটেক ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। পরে এক্সিবিশনের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি। এবছরের মার্চ মাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল হুরাইন ফেব্রিক্স এক্সপো। ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েই দ্বিতীয় পর্বের আয়োজন। মাল্টি ব্লেন্ডেড ফ্যাব্রিকের উপর আমরা একটা ফোকাস করেছি। ফ্যাব্রিকগুলো ইউরোপ, আমেরিকা, ইউকে, ওভারসিজ বায়ারদের কৃষ্টি, কালচার, আবহাওয়াকে মাথায় রেখেই ক্যাটার করা। ফেব্রিক্স ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ যে বিশ্বমানের সর্বোচ্চ বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করছে, সেই গুণগত মানের দিকে বাংলাদেশকে এগিয়ে রিব্র্যান্ডিং করার জন্য হুরাইন ফেব্রিক্স অসাধারণ ভূমিকা পালন করে। দিনভর চলে দেশি বিদেশি ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা। তৈরি পোশাক শিল্পে বিদেশি কাঁচামালের নির্ভরতা কমাতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে আশাবাদ তাদের। বাইরের কাছে এক্সপ্লেন করবো যে এগুলো নতুন আসে, এগুলো নিয়ে আমরা মার্কেটিং করব। আমার কাছে খুব ভালো লাগছে ফেব্রিক্সগুলো দেখে, মনে হয়েছে কোয়ালিটি ঠিক আছে। নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম ডেফিনেটলি গোইং টু শেয়ার দিস the new development with my superiors. দেখছি নতুন জিনিস শিখতেছি, জানতেছি, বুঝতেছি। এক্সপেক্ট করবো এভরি বছর, প্রত্যেক বছরই হচ্ছে তারা নতুন নতুন জিনিস নিয়ে আসবে। হুরাইন ফেব্রিক্স এক্সপোর এবারের আয়োজনে মোট 180টি নতুন ফেব্রিক্সের প্রদর্শনী হচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হলিউড মুভির সেটে চিত্রগ্রাহকের মৃত্যুর ঘটনায় ব্যবহৃত প্রপ গানটি নিরাপদ বলে জানানো হয়েছিল অভিনেতা অ্যালেক বল্ডউইনকে। তার হাতে অস্ত্রটি তুলে দিয়েছিল ছবির এক সহকারী পরিচালক, তবে তিনি জানতেন না এতে সত্যিকারের গুলি রয়েছে। অভিনেতাকে দেওয়ার সময় উল্লেখ করেন কোল্ড গান হিসেবে। মুভি সেটের রেকর্ডার থেকে এইসব তথ্য জানা গেছে। এই ঘটনায় 63 বছর বয়সী বল্ডউইনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, তবে এখনও কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে রাস্ট নামের একটি সিনেমা শুটিং চলার সময় প্রপ গান থেকে গুলি করেন বল্ডউইন। ক্যামেরার দিকে তাক করে চালানো গুলিতে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সিনেমার জিওপি হেলাইনা হাসেন্স এবং পরিচালক জুয়েল সোজা। ঘটনাস্থলে মৃত্যু হয় হেলাইনার। গুরুতর অবস্থায় চিকিৎসা চলছে সোজার। ন্যায্য দামে বিক্রি করতে না পেরে ফসল পুড়িয়ে ফেললেন এক কৃষক।
ভারতের উত্তরপ্রদেশের এই ঘটনা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামুদ সিং নামের ওই কৃষক গত 15 দিন ধরে ধান বিক্রির চেষ্টা করছিলেন বিভিন্ন স্থানে। না পারায় ক্ষোভ আর হতাশায় ফসলে আগুন ধরিয়ে দেন তিনি। সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজেপি এমপি বরুণ গান্ধী সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ শেয়ার করেন ভিডিওটি। সরকারের কৃষি নীতি পরিবর্তনের দাবি জানান অনেকে। গত বছর পাস হওয়া বিতর্কিত 3টি কৃষি আইন সংস্কারের দাবিতে 1 বছর ধরে বিক্ষোভ করছেন উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।